আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ব্যক্তি বা দলের নয়, পুলিশকে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী। পেশাদারিত্বের সাথে আপোষ না করার নির্দেশ। ঈদে বাড়ি ফেরা ও কোরবানির পশু পরিবহনের চ্যালেঞ্জ মোকাবেলায় নানামুখী পরিকল্পনা সরকারের। যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধে থাকবে বিশেষ নজরদারি, যোগাযোগ মন্ত্রী। রাজধানীতে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু, সুবিধা পাবেন 28 লাখ মানুষ। সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, বাণিজ্য মন্ত্রী। মুসলমান নির্যাতন বন্ধে ভারত সরকারকে অনুরোধ জানাবে বাংলাদেশ। সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে জমি দেওয়ার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। পর্যবেক্ষণ করছে ঢাকা। হাওড়ে ডুবো সড়ক নির্মাণের তাগিদ স্থানীয়দের। সুনামগঞ্জের কর্মকর্তাদের বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ জনপ্রতিনিধিদের। এবং হাম ও উপসর্গে 4 শতাধিক শিশুর মৃত্যুতে আতঙ্কিত অভিভাবকরা। টিকার ধারাবাহিকতা না থাকায় এই পরিস্থিতি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোনো ব্যক্তি বা দলের নয়, জনগণের স্বার্থে পুলিশকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সরকারের সফলতার জন্য নিরপেক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প নেই। তারেক রহমান বলেন, সন্ত্রাস দমনে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবেই বিবেচনা করতে হবে। পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশ বাহিনীকে জনগণের আস্থা অর্জনের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার নিয়ে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে পুলিশ বাহিনীর সদস্যরা। আইন শৃঙ্খলা রক্ষায় এ বাহিনীর প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কর্মক্ষেত্রে নানামুখী সমস্যা ও সমাধানের উপায় তুলে ধরেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করে পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে। শৃঙ্খলা আর দুর্নীতির সাথে কোনো আপোষ নয়। প্রতিটি থানায় আগত সেবা প্রার্থী যেন কোনো প্রকার হয়রানির ছাড়া আইনি সহযোগিতা পায় তা নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, আপনাদের প্রতিটি আচরণ যেন রাষ্ট্রীয় সেবকের প্রতিফলন হয়। প্রধানমন্ত্রী বলেন, সমৃদ্ধ, স্বনির্ভর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। পুলিশের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বটা যদি সফলভাবে পালনের সক্ষমতার পরিচয় দেন, আমি বিশ্বাস করি যেই কথাটা বলছিলাম, যে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ, বর্তমান সরকারের নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এক ধাপ আমরা এগিয়ে যেতে সক্ষম হব। প্রশাসনের সকল পদেই কাজ করার পেশাদারি মানসিকতা থাকাও কিন্তু অত্যন্ত জরুরি। শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দ মতন জায়গায় পোস্টিং এর জন্যই যদি আমরা মনে করে থাকি, তাহলে সেটা আমি মনে করি যে পেশাদারিত্বের সঙ্গে যে আপোষ, সেই আপোষটা হয়ে যায়। সরকারের সাফল্যের জন্য দক্ষ, সাহসী, সৎ, নিরপেক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প কোনো আছে বলে আমি মনে করি না। এর কোনো বিকল্প নেই। মানুষের আস্থা অর্জন করতে সরকার জনবান্ধব পুলিশ তৈরি করতে চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, পুলিশ কোনো দলের নয়, জনকল্যাণে কাজ করবে। দুর্নীতি, সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। কোনো ব্যক্তি বা দল কিন্তু আপনাদের নয়, বরং আপনারাই কিন্তু আইনের রক্ষক। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। আপনারা দায়িত্ব পালন করবেন রাষ্ট্র এবং জনগণের কল্যাণে। জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হবে আইনগত এবং মানবিক। প্রধানমন্ত্রী বলেন, সততা আর দক্ষতাই হবে প্রশাসনের নিয়োগ বদলির মূলনীতি। সরকারের অঙ্গীকার বাস্তবায়নে পুলিশকে ন্যায়পরায়ণতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। দেশের জনগণ সরকারকে কিভাবে দেখে বা মূল্যায়ন করে, এর অনেকটাই কিন্তু নির্ভর করে আপনাদের আচরণের উপরে, বিশেষ করে মাঠ পর্যায়ে যারা আপনারা কাজ করেন, আপনাদের আচরণের উপরে, কার্যক্রমের উপরে। সুতরাং রাষ্ট্র আপনাদের কাছে সততা, দক্ষতা, সেবা, ন্যায়পরায়ণতা, পেশাদারিত্ব ও মানবিকতা অবশ্যই আশা করে।
কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ ও বাংলাদেশ নেটওয়ার্ক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমইএ নেতারা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রথমে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে সংগঠনের নেতারা প্রধানমন্ত্রীর কাছে পোশাক খাতের চলমান নানা সমস্যার কথা তুলে ধরে সরকারের সহযোগিতা চান। পরে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে সংগঠনের নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন। এ সময় দুই সংগঠনের পক্ষ থেকে বন্ধ কলকারখানা চালু করতে প্রধানমন্ত্রী নেওয়া উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি ব্যবসায়ী নেতারা আর্থিক কারণে ঝুঁকিতে থাকা কারখানা সচল রাখা, ব্যাংক থেকে সহায়তা প্রদানের বিষয়ে সরকার প্রধানের সহযোগিতা চান। রেভিনিউ কোনো সাপোর্টের ক্ষেত্রে এই মুহূর্তে সরকার তৈরি না, সেটা আমরা বুঝি। আমরা পলিসি সাপোর্ট চাই। পলিসি সাপোর্ট পেলে আর আমরা চাই যেন ইনফ্রাস্ট্রাকচারে গভর্নমেন্ট দ্রুত ইনভেস্ট করে, বিশেষ করে এনার্জি নিয়ে, এবং ঢাকা চিটাং এক্সপ্রেসওয়েটা যেন দ্রুত হয়। 3 নম্বর হচ্ছে যেন পোর্টের ইফিসিয়েন্সি বাড়ে, যাতে করে আমাদের ব্যবসা করার খরচটা কমে আসে। বন্ধ কারখানাগুলি চালু করছেন, এটাকে সাহসী উদ্যোগ, কিন্তু পাশাপাশি আমরা বলেছি চলমান ফ্যাক্টরিগুলি যে বন্ধ হয়ে যাচ্ছে, এটা কিন্তু ব্যাংকগুলির চরম অসহযোগিতা, তারপরে রং কিছু পলিসি বা পলিসির কোথাও কোথাও কিছু ঘাটতির কারণে এইগুলি বন্ধ হয়ে। এবার ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে। যত্রতত্র যাত্রী উঠানো বন্ধে মোবাইল কোর্টে নজরদারি বৃদ্ধি করা হবে। সচিবালয় বৈঠক শেষে এসব কথা বলেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, দুর্ঘটনায় সব মৃত্যুর দায় সড়ক মন্ত্রীর নয়, তবে অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকাতে এবার আগে থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঈদ যাত্রায় পরিবহনের ভাড়া বাড়ানোর সুযোগ নেই। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। প্রতি বছর ঈদের আনন্দযাত্রা বিষাদ যাত্রায় পরিণত হয় অনেক পরিবারে। গত ঈদ যাত্রা মোটামুটি সুখের হলেও তা ম্লান হয়ে যায় 3টি বড় দুর্ঘটনায়। দৌলতদিয়ায় বাস ডুবি, কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা আর সদরঘাটে লঞ্চ চাপায় মৃত্যুতে অনেক প্রশ্নের সৃষ্টি করে। সড়ক পরিবহন মন্ত্রী দাবি করেন, তার মেয়াদে ঈদের সময় মৃত্যুর মিছিল কমেছে, তারপরও অনাকাঙ্ক্ষিত মৃত্যু বন্ধে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলাদেশে 4.5 থেকে 5 হাজারের মতো মানুষ সড়ক দুর্ঘটনায় প্রতি বছর নিহত হয়। খুব দুর্ভাগ্যজনক, বলা ঠিক হবে কিনা জানি না। আমার হাইওয়েতে মারা গিয়েছে 43 জন, আর বাকিটা এলজিআরডি রাস্তা, কিন্তু আমাকে জবাব দিতে হয় 170 জনের। কিন্তু আমার হাইওয়েতে 43 জন মারা গিয়েছিলেন। প্রত্যেকটা মৃত্যুই কিন্তু অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক, যার পরিবার যা তা জানে। বাস ফেরিতে ওঠার আগে আমরা একটা ব্যারিকেড তৈরি করছি। ওই ফেরি বাস নেমে খালি না হওয়া পর্যন্ত এখান থেকে কোনো গাড়ি উঠতে যেতে পারবে না, ওই ব্যারিকেড ক্রস করতে পারবে না, সেটা আমরা নিশ্চিত করেছি। আরেকটা হচ্ছে ফেরিতে যে পল্টন থাকে সেইটাকে আমরা একটু কাভার করে দেওয়ার চেষ্টা করছি, যে কম গতিতে কোনো গাড়ি গেলে সেটা বাধা পায়। আমরা যেটা করেছি সদরঘাটে, সেটা হচ্ছে বোট এবং স্পিড বোট, কোনোটার থেকে কোনো লঞ্চ উঠতে পারবে না। নৌ পুলিশের সার্বক্ষণিক কর্ডন করে নজরদারি চলবে। মন্ত্রী বলেন, এবার মানুষের বাড়ি ফেরা আর কোরবানির পশু পরিবহনে চ্যালেঞ্জ রয়েছে। এর জন্য বাড়তি প্রস্তুতি নিচ্ছে সরকার। বাড়ানো হচ্ছে বাসের সংখ্যা ও মনিটরিং। ওই 1 দিন 2 দিন এই উদ্বুদ্ধ পরিস্থিতি যাতে ফেস করা যায়, তার জন্য বাসের সংখ্যা বাড়ানো, সড়কে শৃঙ্খলা, এবং এবার যেটা আমরা করেছি, গতবার মনে হয় 24টি মোবাইল কোর্ট কাজ করেছিল, এবার আমরা মনে করছি যে 50 জন আমরা রিকোয়েস্ট দিয়েছি। আর আমাদের আছে কয়জন? 10 জন, 19 জন আছে, আরো 50, মানে 69টি মোবাইল কোর্ট যাতে পরিচালনা করা যায়। যা বাড়ানোর আগেই সমন্বয় করে দিয়েছি 11 পয়সা অনলি, না কোনো সুযোগ নেই ভাড়া বাড়ানোর, কোনো সুযোগ নেই। তিনি বলেন, আগামীতে এআই ক্যামেরা দিয়ে মহাসড়কে মনিটরিং করা হবে। দৌলতদিয়া পাটুরিয়া রুটে নির্মাণ করা হবে দ্বিতীয় পদ্মা সেতু। আমরা দ্বিতীয় পদ্মা সেতুটা 3টি প্রস্তাবনা আছে, তার 1 নম্বর প্রস্তাবনা আপনি যেটা বলেছেন ওই রুটে। আমরা মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সড়ক দুর্ঘটনায় প্রতি বছর নিয়ে
ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে টিসিবির 10 দিনব্যাপী বিশেষ ট্রাক সেল বিক্রি শুরু করেছে টিসিবি। শুক্রবার ছাড়া প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে 400 জন ক্রেতা পণ্য কিনতে পারবেন। এই কার্যক্রমের উদ্বোধন করে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নিত্যপণ্যের বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর আগারগাঁও এলাকায় টিসিবির বিশেষ ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি জানান, এবারের ঈদে প্রায় 28 লাখ সাধারণ মানুষ এই কর্মসূচির মাধ্যমে সরকারের দেয়া ভর্তুকি মূল্যে পণ্য কিনতে পারবেন। গত বছর কুরবানির ঈদের সময় আমাদের যে পরিমাণ আমরা দিয়েছি খাদ্য সামগ্রী সেটি ছিল 10,900 মতো। এইবার আমরা দিতে যাচ্ছি প্রায় 14,000 টনের মতো। তার মানে প্রায় 40% মতো এবার গত কুরবানির ঈদের তুলনায় বর্ধিত হবে। যখন যখন এই জাতীয় প্রয়োজন অনুভূত হবে, এই ট্রাক সেলের মাধ্যমে সেই কার্যক্রম চালু রাখবে। মন্ত্রী আরও বলেন, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকার কার্যকর নজরদারি চালাবে। একই সঙ্গে টিসিবির ডিলারশিপ নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানি নির্ভর যে সমস্ত পণ্য যেগুলি ক্যাপিটাল ইন্টেন্সিভ, যেগুলি আনতে অনেক পুঁজি লাগে, সেগুলি একটা সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হয়। যখন এটির দাম উল্লম্ফন হয় তখন মানুষের মধ্যে একটা হতাশা বিরাজ করে যে সরকারের তো নিয়ন্ত্রণ নাই, যাতে এরকম মার্কেটকে ম্যানিপুলেট করতে না পারে, সেজন্য আমরা অত্যন্ত পরিকল্পিতভাবে এগোচ্ছি। টিসিবি জানিয়েছে, সারা দেশে 720টি ট্রাকের মাধ্যমে 21 মে পর্যন্ত ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। শুক্রবার ছাড়া প্রতিদিন প্রতিটি ট্রাকে 400 জন ক্রেতা পণ্য কিনতে পারবেন। এজন্য কোনো স্মার্ট কার্ডের প্রয়োজন হবে না। এবার ভোজ্য তেল প্রতি লিটার 130 টাকা, চিনি প্রতি কেজি 80 টাকা এবং মসুর ডাল 70 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। একজন ক্রেতা সর্বোচ্চ 2 লিটার তেল ও 2 কেজি চাল ও চিনি কিনতে পারবেন। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। ঈদ লাগছে মনে? বিকাশ পেমেন্ট সবখানে, দেশ জুড়ে বিকাশ পেমেন্টে পাচ্ছেন 8,000 টাকার বেশি অফার। পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর নিপীড়ন বন্ধে ভারত সরকারকে অনুরোধ জানাবে বাংলাদেশ। একই সাথে সেই অজুহাতে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কোনো ধরনের নির্যাতন যেন যে কোনো মূল্যে প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ তোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে পদত্যাগের কথাও বলেন তিনি। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে মন্ত্রী আরও বলেন, জনগণের জন্য প্রধানমন্ত্রীর নানামুখী পদক্ষেপকে বাধাগ্রস্ত করতে গণতন্ত্র হত্যার পায়তারা চলছে। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর মুসলমানদের উপর নির্যাতনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমনকি মসজিদে নামাজ আদায় করতে বাধা দেওয়ার ভিডিও প্রকাশ পেয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশের ধর্মমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভারতে মুসলিম নির্যাতন বন্ধে সেদেশের সরকারকে অনুরোধ জানানো হবে। একই সাথে নিশ্চিত করা হবে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা। ওনারা যদি ওই দেশের সংখ্যালঘুদেরকে ওনাদের আপন করে নেয়, নিরাপত্তা দেয় এবং ওনাদের জনগণের একটা অংশ হিসাবে মনে করে সমস্ত ব্যবস্থা নেয়, অবশ্যই আমরা চেষ্টা করব। আমরা আমাদের সরকার প্রধান যিনি আছেন উনি অবশ্যই চিন্তা করতেছেন এই ব্যাপারে, উনি অবশ্যই ওনার পক্ষ থেকে উনি কথা বলবেন। ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে কোনো অন্য ধর্ম অবলম্বিতের উপর অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ। দেশের রাজনীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনা করছে না, বরং বিব্রত করছে। আজকের বিরোধী দল অতীতও দেখেছি, এখনও দেখেছি, তারা সরকারকে কিভাবে বিব্রতকর অবস্থায় ফেলবে সেই চেষ্টায় অনেকে লিপ্ত। তারেক রহমান সাহেব প্রথমবার এমপি হলেন, প্রথমবার প্রধানমন্ত্রী হলেন, হয়ে উনি এত কাজ করতেছেন, এত ভালো কাজগুলি করতেছেন, এটা অনেকেই সহ্য করতে পারতেছেন। এই জন্য আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, গণতন্ত্রের ধারাবাহিকতা যেন বজায় থাকে। যারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চায়
তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। ধর্মমন্ত্রী আরও জানান, আগামী বছর থেকে হজের খরচ কমানোর চেষ্টা করবে সরকার। আগামী হজে আরও কমবে ইনশাআল্লাহ। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাটা তারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF-কে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গের বিজেপির নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকার। হাওড়ায় রাজ্য সচিবালয়ে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে শুভেন্দু অধিকারী বলেন, ৪৫ দিনের মধ্যে BSF-এর কাছে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেওয়া হবে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ৯টি জেলায় BSF-কে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন। এজন্য ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন আদালত। বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। পশ্চিমবঙ্গ সরকারের কাঁটাতার দেওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করছে ঢাকা বলে জানিয়েছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি আরও জানান, পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরের তিস্তা প্রকল্প নিয়ে ভালো অগ্রগতি হয়েছে। চীনের এক্সিম ব্যাংক অর্থায়ন করবে বলেও জানান তিনি। সময় নির্ধারণ না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তো দেখি, আমরা একটু সময় দেই যে রেট্রিক আর গভর্নেন্স ইজ ইট দ্য সেম থিং দ্যাট দি বিজেপি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইন্টেন্ড টু পারসু। যে মানুষ মানে গুলি মারে হত্যা করা হয় বা তারে লাগাইয়ে আপনি ফেলে রাখবেন, যেগুলো আগে দেখছি আমরা হাসিনার সময়, তো ওই নমুনায় তো আর বর্ডার কোনোদিন ইনশাল্লাহ আসবে না। আর ওই নমুনায় যদি কেউ বর্ডার করতেও চায়, এই বাংলাদেশ সেই জঘন্য গুলামি বাংলাদেশ না যে বসে দেখবে। হাওড়ে প্রশাসনিক সিদ্ধান্তে দেরি আর তাতেই বেড়েছে কৃষকের ক্ষতির হিসাব। সুনামগঞ্জে অনভিজ্ঞ ও অদক্ষ কর্মকর্তাদের কারণে সময়মতো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলেছেন জনপ্রতিনিধিরা। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত পানি নামানোর ব্যবস্থা ও আংশিক ভেজা ধান সরকারিভাবে কিনলে ক্ষতি অনেকটাই কমানো যেত। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে হাওড়ের মধ্য দিয়ে ধ্রুব সড়ক নির্মাণের তাগিদ স্থানীয়দের। সুনামগঞ্জ থেকে এসানুল গনি স্বজনের ক্যামেরায় মনির হোসেন তপু রিপোর্ট। মাঠ প্রস্তুত, বীজ বপন, সেচ, সার আর কীটনাশক সব নিয়ম মেনেই চলছিল চাষাবাদ। স্বপ্ন ছিল সোনালী ধান ঘরে তোলার, কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে অকাল বৃষ্টির পানিতে। প্রশাসনিক সিদ্ধান্তহীনতায় অল্প সময়ে তলিয়ে গেছে সুনামগঞ্জের হাওরের বিস্তীর্ণ ফসলি জমি। এখন দিশেহারা কৃষক পরিবারগুলো। অনেক খরচ বাড়াইছে, তো নৌকা লাগে, মানুষ লাগে, ডাবল সবটাই লাগে। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, জলাবদ্ধতার শুরুতেই কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বাঁধ কেটে দিলে দ্রুত পানি নেমে যেত। দুর্যোগের মুহূর্তে প্রশাসনের অপেক্ষা না করে সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল একটি বেড়ি বাঁধের মুখ কেটে দেন। এতে কিছুটা সুফল পেয়েছিলেন হাওরের কৃষকরা। পানি উন্নয়নের বোর্ডের একটা বিরাট গাফিলতি রয়েছে, জেলা প্রশাসনের একটা বিরাট গাফিলতি রয়েছে। এখানে চরম দুর্নীতি হয়েছে, অপরিকল্পিত বাঁধ এবং অপ্রয়োজনীয় বাঁধ তৈরি করে একটা মানে টাকা আত্মসাতের একটা মহোৎসব চলছে। একমাত্র প্রশাসনে নেগলিজেন্সির কারণে আজকে এই অবস্থায় সৃষ্টি হয়েছে। সুনামগঞ্জে যে পরিমাণ ধান আবাদ হয় তা দিয়ে দেশে 15 দিনের চাহিদা মেটানো সম্ভব। তবে এবার হিসাব নিকাশ বদলে গেছে। আজকে তো 1 মাস আগে যখন এই জলাবদ্ধতা দেখা দিয়েছিল, তখনও কিন্তু আমরা বলছিলাম বাঁধটা কাটা দেওয়ার জন্য, তারা বলছে 2% গেছে। আমরা চাচ্ছি প্রত্যেকটা হাওরের মধ্যে দিয়ে একটা সাবমার্জেবল রোড হবে। সাবমার্জেবল রোড হয় তখন মানুষজন কৃষি যখন করবে তখন রোপণ করতেও সহজ হবে, কেটে আনতেও সহজ হবে। হাওর রক্ষায় স্থায়ী সমাধান নিয়ে চলছে নানা আলোচনা। কেউ কেউ বলছেন স্লুইস গেট নির্মাণের কথা, তবে বিশেষজ্ঞদের মতে তা দীর্ঘমেয়াদে কার্যকর নাও হতে পারে। তাদের পরামর্শ, হাওরে রাবার ড্যাম নির্মাণ করলে পানি নিয়ন্ত্রণ সহজ হবে। এই এত বড় হাওরের কিন্তু রাস্তা একটা, আর এই রাস্তা গিয়ে এই পানিটা গিয়ে কিন্তু এই নদীতে পড়ে।
এই জায়গাটা যদি একটা পরিকল্পিত সুইচ গেট দেওয়া হইতো, এই সমস্যাটা হতো না। রাবার ড্রাম পানি ছাড়তে হয়, পাম্পটা ছেড়ে দিলেই এটা নিচে বসে যাবে, টপের মধ্যে বসে যাবে, পানিটা চলে যাবে। এরপরে ফসল কাটার পরে যখন আপনি রাবার ড্রামটা ছেড়ে দেবেন, পাম্পটা ছেড়ে দেবেন, নৌকা যাওয়া আসা করতে পারবে, মাছ যাওয়া আসা করতে পারবে। হাওরে নৌকা না গেলে কোনো উপায় নাই। বারবার একই ক্ষতির পুনরাবৃত্তি থেকে মুক্তি চান কৃষকরা। তাদের দাবি ধান আবাদ ও দ্রুত সংগ্রহ নিশ্চিত করতে হাওরের মধ্য দিয়ে সাবমার্সিবল বা ডুবো সড়ক নির্মাণ। কারণ তাদের ভাষায় প্রকৃতির সঙ্গে যুদ্ধ করা গেলেও সিদ্ধান্তহীনতার সঙ্গে নয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সুনামগঞ্জ। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 1459 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এছাড়া গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া 6 শিশুর 3 জনই ঢাকা বিভাগের, 2 জন চট্টগ্রাম এবং 1 জন ময়মনসিংহ বিভাগের। হাম ও উপসর্গে 4 শতাধিক শিশুর মৃত্যুতে আতঙ্কিত অভিভাবকরা। টিকার ধারাবাহিকতা ধরে না রাখায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাকুয়াত হোসেন বকুল। বিশেষজ্ঞরা বলছেন, টিকা দেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে 1.5 থেকে 2 মাস সময় লাগে। এ কারণে তাৎক্ষণিক ফল পাওয়া যাচ্ছে না। মিজান শাহজাহানের রিপোর্ট। রাজধানীর শিশু হাসপাতাল সহ অন্যান্য সরকারি বেসরকারি হাসপাতালে প্রতিদিন হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হচ্ছে। প্রতিনিয়ত আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড ভাঙছে। গত সরকারের আমলে হামের টিকা নিয়ে অবহেলার কারণে এমনটি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি টিকার ব্যবস্থা করেছে সরকার। বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাকুয়াত হোসেন বকুল জানান, বর্তমান পরিস্থিতি দায় এড়াতে পারে না গত দুটি সরকার। বিগত সরকারগুলি টিকা কালেক্টও করে নাই, সেই ক্যাম্পেনিংটা করে নাই। না করার কারণে 0 এজ থেকে 5 বছর পর্যন্ত একটা বিরাট সংখ্যার বাচ্চা আনভ্যাকসিনেটেড রয়েছে। ওই বাচ্চাগুলিরই বেশিরভাগ হাম হয়েছে। কাজে আপনি এখন অ্যান্টিবডিটা ক্রিয়েট না হওয়া পর্যন্ত শতভাগ বন্ধ হবে না। তবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাদেরকে রহমত করেছে, টিকাটা দিতে পারলাম না। যে কি ভয়াবহ অবস্থা, তো চোখের পানি আমাদের পড়া থামতো না। টিকা দেওয়ার পরও 24 ঘন্টায় মৃত্যুর সংখ্যাটি 2 অঙ্কে উন্নীত হওয়ার কারণ কি? অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ শিকদার জানান, শিশুর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে অন্তত 2 মাস। তাছাড়া 6 মাস পর দ্বিতীয় ডোজ দেওয়ার আগ পর্যন্ত শিশুদের নিরাপদ মনে করার সুযোগ নেই। পরপর 2টি টিকা দিতে হয়, অর্থাৎ একটা টিকা দেওয়ার পরে সাধারণত 6 মাস পরে যেহেতু আরেকটা টিকা দেওয়া হয়, কাজেই এই দ্বিতীয় টিকা দেওয়ার পরে আমরা বলতে পারবো যে মোটামুটিভাবে আমরা সিকিউর যে ইমিউনিটি ভালো ডেভেলপ করবে, শিশুরা আক্রান্ত হবে না। এটি গ্রামে গঞ্জে রেখেও কিন্তু চিকিৎসা করা যায়। আক্রান্ত শিশু যেন কোনো সাধারণ সুস্থ শিশুর সংস্পর্শে না আসে। এটি খুব র্যাপিডলি স্প্রেড করে। এটি যেমন রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে, সোয়াবের মাধ্যমে, স্নিজিং, কাশি এর মাধ্যমে যেমন ছড়ায়, তেমনি বাচ্চাদের পাশাপাশি থাকার কারণে খুব সহজে একজনের গায়ে থেকে আরেকজনের গায়ে এটি ছড়িয়ে পড়তে পারে। যেসব শিশু অপুষ্টির শিকার, টিকা দিলেই তাদের শরীরে তাৎক্ষণিক অ্যান্টিবডি তৈরি হবে না। এজন্য শিশুদের টিকা দেওয়ার পাশাপাশি পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে ওই কমিটির কার্যক্রম চালাতে আর কোনো আইনি বাধা রইল না। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে গত 7 এপ্রিল 3 মাসের জন্য 11 সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। ওই কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে গত বৃহস্পতিবার হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের 7 আইনজীবী। রিটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। নারীদের স্বনির্ভর হয়ে এগিয়ে যাওয়ার পথে রাষ্ট্র সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। রাজধানীতে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলা 2026 অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, নারীরা এগিয়ে গেলে পরিবারগুলো সচ্ছল হবে, একই সাথে দারিদ্র্যের হারও কমবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। পুলিশ সপ্তাহের 4 দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনে এই অনুষ্ঠানের আয়োজন করে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে কাজ করছে পুনাক। সংগঠনটির কাজ আরও গতিশীল করার তাগিদ দেন ডাক্তার জুবাইদা রহমান। প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ নিজের জন্য গড়তে চায়, সেই পথে রাষ্ট্র ব্যবস্থা প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে তা এগিয়ে নেবে। স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদান, যেমন প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং ডেভেলপমেন্ট ও মার্কেটিং সাপোর্ট প্রদান। নারীর অগ্রযাত্রায় দেশে দারিদ্রতা কমবে বলেও জানান তিনি। পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি ও সন্তানদের শিক্ষা এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জনের পথ সুগম করা সম্ভব হবে। সমাজ সেবামূলক আপনাদের পরিকল্পনাগুলি সমন্বিতভাবে একটি সুন্দর, সুস্থ, মানবিক সমাজ গঠনের ভিত্তি। সমাজসেবায় পুনাক সদস্যরা ভবিষ্যতে আরও বেশি ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। তেহরানের দেওয়া নতুন প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। ফলে যুদ্ধবিরতি ও সমঝোতার সম্ভাবনা নতুন করে অনিশ্চয়তায় পড়েছে। পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক প্রভাব বিস্তার, এসব ইস্যুতে দুই দেশের অবস্থান এখনও একেবারে বিপরীত। এসব টানাপোড়েনে প্রশ্ন উঠছে, আলোচনার পথ কি বন্ধ হয়ে যাচ্ছে নাকি আরও বড় সংঘাতের দিকে এগোচ্ছে পরিস্থিতি। রাজধানীর ৮টি স্থানে গত এক সপ্তাহে এআইসিসি ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গ করার অপরাধে ৩০০টিরও বেশি মামলা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। রাজধানীর আরও ৩০টি পয়েন্টে এআইসিসি ক্যামেরা বসানোর কাজ চলছে বলেও জানান তিনি। বিমানবন্দর এলাকায় সোলার পাওয়ার ট্রাফিক সিগন্যাল লাইটের উদ্বোধন শেষে ভারপ্রাপ্ত কমিশনার আরও জানান, ডিএমপির অর্থায়নে 7টি ক্রসিংয়ে সোলার পাওয়ার সিগন্যাল লাইট বসানো হয়েছে। রাস্তায় গাড়ি চালাতে গিয়ে এআইসিসি ক্যামেরার সহায়তা সিগন্যাল লাইট অমান্য সহ 6টি নিয়ম ভঙ্গের মামলা করবে ডিএমপি ট্রাফিক বিভাগ। হ্যালো ডিএমপি নামে একটি মোবাইল অ্যাপ চালু হচ্ছে বলেও জানান তিনি। ট্রাফিক আইন ভঙ্গ করার ভিডিও ধারণ করে এই অ্যাপে পাঠালেই মামলা করা হবে। জ্বালানি সংকট সমাধান না হলে দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসবে না বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী। সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতা বিনিয়োগের পরিবেশকে বাধাগ্রস্ত করেছে বলেও দাবি করেন। রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান বলেন, আমলাতান্ত্রিক জটিলতা ব্যবসার সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। বাজেটকে সামনে রেখে রাজধানীর বনানীতে আলোচনা সভার আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI। ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে ট্রাস্ট সেক্টরস আছে যাদেরকে এক্সপোর্ট প্রমোশন করা হচ্ছে। সেমিনারে দেশের বাণিজ্য নীতি, শিল্প সুরক্ষা ও ভোক্তাদের কল্যাণে নানা দিক নির্দেশনা তুলে ধরেন বক্তারা। যারা শ্রমিক আছেন তারা কিভাবে কি অবস্থায় তাদের সন্তানদেরকে লেখাপড়া করাচ্ছেন এবং সেখানে তো তারা কনজিউমার। এক্সপোর্ট লেড গ্রোথ স্ট্র্যাটেজিকে সাপোর্ট করার জন্য দেয়ার ইজ আ হোস্ট অফ ক্রিটিক্যাল পলিসিস। ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান বলেন, সরকারের মধ্যে কোনো সমন্বয় নেই, সেই সাথে পলিসির অভাবে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে। বাংলাদেশে সৎভাবে বিজনেস করার কোনো পরিবেশ আমরা রাখিনি। এটির জন্য দায়ী কারা? হ্যাঁ, আমরা আমলাতন্ত্র এটার জন্য একটা বড় অংশ দায়ী। ফরেন ইনভেস্টমেন্ট আসবে কিভাবে তারা তো দেখছে। প্রধান অতিথির বক্তব্যে বিডার চেয়ারম্যান বলেন, সরকারের ভেতর ছোট ছোট সুবিধাভোগী শ্রেণীর নানা জটিলতা সৃষ্টির কারণে বিদেশি বিনিয়োগ আসছে না। I completely agree that until we solve the energy problem, we can talk about investment, but it's going to be very difficult. আমি যে কটা দেশে কাজ করার আমার সুযোগ হয়েছে, এরকম এত ইউনিক সেটিং আসলে আমি আর কোথাও দেখি নাই। তো এটার সমাধানটাও তার মানে আসলে একটু ইউনিক হতে হবে। তবে প্রধানমন্ত্রীর সার্বিক তত্ত্বাবধানে সংকট নিরসনে কাজ চলছে বলেও জানান বিডার চেয়ারম্যান। প্রিন্সিপাল লেভেলে এই সমস্যাগুলো নিয়ে পলিসি আছে কিন্তু এক্সিকিউশন নেই। সাজ্জাদ জাহান,
এটিএন বাংলা, ঢাকা। গৃহস্থলী বর্জ্য সংগ্রহে বাসাবাড়ি থেকে ১০০ টাকার বেশি নেওয়া হলে এবং প্রতিদিনের ময়লা প্রতিদিন সংগ্রহ না করলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। নগর ভবন অডিটোরিয়ামে বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় আসন্ন ঈদ উল আজহায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা দেন প্রশাসক। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৮ ঘণ্টার মধ্যে সকল কোরবানির বর্জ্য অপসারণ করতে পরিচ্ছন্ন কর্মী এবং ঠিকাদারদের নির্দেশনা দেওয়া হয়েছে। আব্দুল সালাম জানান, ঈদ উল আজহার ৩ দিন পরিচ্ছন্নতা কর্মী সহ সংশ্লিষ্টদের ছুটি বাতিল করা হয়েছে। কোরবানির ব্যাপারে যেটা বল, প্রতিটি ভ্যান ও জনবল কাজে রাখতে হবে, কোনো লোক ছুটিতে থাকতে পারবে না, এটা কিন্তু আপনাদের ম্যান্ডেটরি। 3 দিনের জন্য বাড়তি জনবল নিয়োগ করবেন আপনারা। প্রতিটি ওয়ার্ডে বর্জ্য মুক্ত না হওয়া পর্যন্ত কোনো লোক ওয়ার্ড ত্যাগ করতে পারবে না। পিসিএসপির ঠিকাদার নিজে সরাসরি মাঠে উপস্থিত থেকে এই কাজটা তদারকি করবেন। আমরা দেখাই দিতে চাই যে প্রধানমন্ত্রী কমিটমেন্ট করছেন 8 ঘন্টার মধ্যে টোটাল বর্জ্য ব্যবস্থা যেটা আছে আমরা ক্লিন করতে পারবো। কি আমরা পারবো এটা? দেশের ৬৫% তরুণকে সম্পদে রূপান্তর করতে কারিগরি ও আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা প্রণয়নে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা খাতে বড় ধরনের সংস্কারের কাজ চলছে বলেও জানান তিনি। রাজধানীতে পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোর ও এডুকেশন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে উচ্চশিক্ষা বিনিময়ে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই উদ্যোগের ফলে 2 দেশের গবেষণা ও একাডেমিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে। পরে এক্সপোতে অংশ নেওয়া পাকিস্তানের 20টি বিশ্ববিদ্যালয়ের স্টল ঘুরে দেখেন তিনি। যে পরিমাণ স্কলারশিপ তারা দিচ্ছে, তারা সেখানে সুন্দর ভালোভাবে লেখাপড়া করতে পারবে। অন দ্য আদার হ্যান্ড, আমি বাংলাদেশি হিসাবে চাইব আমাদের দেশেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এইভাবে উন্নতি সাধন করুক এবং বিদেশি স্টুডেন্টরা আসুক আমাদের দেশে, এবং এই গ্লোবাল ভিলেজে আমরা যেন সকলেই শিক্ষায় মান উন্নয়ন করতে পারি। এবারে অর্থ সংবাদ। সন্তানদের সুশিক্ষিত ও সফল হিসেবে গড়ে তোলার স্বীকৃতি হিসেবে ৩৫ জন মাকে রত্নগর্ভা পদক দিচ্ছে আজাদ প্রোডাক্টস। বিশ্ব মা দিবস উপলক্ষে গত 23 বছর ধরে সাধারণ ক্যাটাগরিতে 25 ও বিশেষ ক্যাটাগরিতে 10 জনকে পদক দিয়ে আসছে এই প্রতিষ্ঠানটি। ঢাকা ক্লাবের শ্যামসুন এইচ চৌধুরী সেন্টারে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে রত্নগর্ভা মায়েদের হাতে পদক তুলে দেন আজাদ প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর সবুর খান। সাভারে আশুলিয়ায় উৎসবমুখর পরিবেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনুষ্ঠিত হল শিক্ষার্থীদের নবীন বরণ। সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ওরিয়েন্টেশন প্রোগ্রাম সামার 26 অনুষ্ঠানের মাধ্যমে প্রায় 5,000 নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এম.আর. কবির ও জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং প্রশাসনিক কর্মকর্তারা বক্তব্য রাখেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডক্টর সবুর খান ভিডিও বার্তার মাধ্যমে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। ওরিয়েন্টেশন উপলক্ষে ক্লাব রিক্রুটমেন্ট প্রোগ্রামের আয়োজন করা হয়। এছাড়া গত সেমিস্টারে কৃতিত্বপূর্ণ ফলাফল করা শিক্ষার্থীদের সম্মাননা এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সবশেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই বিশ্ববিদ্যালয় থেকে যখন বেরিয়ে যাবে তখন সমাজে তুমি সার্ভিস দিতে পারো, যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারো। এই মেসেজটি তাদেরকে দিয়েছি, তাদেরকে মোটিভেট করার চেষ্টা করেছি। এবারে আন্তর্জাতিক সংবাদ। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিয়াওয়াত্রাকে 4 মাসের জন্য প্যারোলে মুক্তি দিয়েছে দেশটির সরকার। স্থানীয় সময় সোমবার সকালে তিনি ব্যাংককের
কোংপ্রিং কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন। থাকসিনকে স্বাগত জানানো কারা ফটকে হাজির হন তার পরিবারের সদস্য ও সমর্থকেরা। সেখানে থাকসিনের মেয়ে ও থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওত্রা উপস্থিত ছিলেন। থাকসিন নিজের দল ফিউ থাই পার্টি ও রেড শার্ট সমর্থকদের অভিবাদন জানান। থাকসিন কারা ফটক থেকে বেরিয়ে আসার পর জাতীয় সঙ্গীত বাজানো হয়। তিনি থাই জাতীয় পতাকার প্রতি সম্মান জানান। থাকসিনের প্যারোলের মেয়াদ আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত। এই সময় তাকে বাধ্যতামূলকভাবে একটি ইলেকট্রনিক মনিটরিং ব্রেসলেট পরে থাকতে হবে। খেলার খবর। অপ্রত্যাশিত কিছু না ঘটলে বলা যায় ড্রয়ের পথে এগিয়ে যাচ্ছে মিরপুর টেস্টের ভাগ্য। বৃষ্টিবিঘ্নিত চতুর্থ দিনের শেষে টাইগারদের সংগ্রহ 3 উইকেট 152 রান। 50 করেন মমিনুল হক ও অধিনায়ক নাজমুল। তাতে সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের লিড 179 রানের। হাতে আছে 7 উইকেট। এর আগে বাংলাদেশের 413 রানের জবাবে প্রথম ইনিংসে 386 রান সংগ্রহ করেছিল পাকিস্তান। পরাগ আনমানের রিপোর্ট। আলোক স্বল্পতায় গতকালের মতো আজও খেলা শেষ হলো আগে। মমিনুল ও নাজমুলের 50-র সঙ্গে খেলল বৈশাখের আকাশও। তাতে বৃষ্টিবিঘ্নিত চতুর্থ দিন শেষে পাকিস্তানের বিপক্ষে 179 রানের লিড পায় বাংলাদেশ। হাতে আছে 7 উইকেট। দিনের শুরুতেই 2 ওপেনার সাজ করে ফিরলে খানিকটা চাপে পড়ে বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো এবারও প্রত্যাশার প্রতিদান দিতে ব্যর্থ মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম। তৃতীয় উইকেট জুটিতে স্বস্তি অধিনায়ক নাজমুল হাসান শান্ত ও মমিনুল হকের ব্যাটে। 2 উইকেটে 93 রানের পুঁজিতে লাঞ্চ বিরতিতে যায় স্বাগতিকরা। টাইগারদের লিড তখন 120 রানের। লাঞ্চের সঙ্গে সঙ্গে বৃষ্টিতে দ্বিতীয় সেশনটাই ভেসে যায়। চা বিরতির পর খেলা শুরু হলে মমিনুল হক তুলে নেন টানা পঞ্চম 50। সেই সঙ্গে টেস্টে ছুঁয়ে ফেলেন 5000 রানের মাইল ফলক। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হাসান শান্তও পান 50-র দেখা। তারপর 56 রানে থাকা মমিনুল হকের বিদায়ে ভাঙে তাদের 105 রানের জুটি। এরপর মুশফিককে নিয়ে দলের স্কোর সমৃদ্ধ করতে থাকেন নাজমুল হাসান শান্ত। স্কোর 152 হতেই আলোক স্বল্পতায় বন্ধ হয়ে যায় নির্ধারিত সময়ের খেলা। 58 রানে নাজমুল এবং 16 রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করবেন মুশফিকুর রহিম। ম্যাচে এখনো বাকি 17 উইকেট। সব মিলিয়ে বলা যেতেই পারে ড্রয়ের পথে এগিয়ে যাচ্ছে মিরপুর টেস্ট। পরাগ আরমান, এটিএন বাংলা। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে অনায়াস জয় পেল মোহামেডান স্পোর্টিং ও আবাহনী লিমিটেড। বৃষ্টির কারণে নির্ধারিত দিনে খেলা শেষ হয়নি। রিজার্ভ ডেকে জয় পায় দুদল। পিকেএসপির 2 নম্বর মাঠে আগের দিন 6 উইকেটে 283 রান সংগ্রহ করেছিল আবাহনী। জবাবে 35 ওভার 5 বলে মাত্র 117 রানে গুটিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। 166 রানের বিশাল জয় পায় আবাহনী। অন্য ম্যাচে ইউল্যাব মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে 200 রানে বড় ব্যবধানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ব্যক্তি বা দলের নয়, পুলিশকে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। পেশাদারিত্বের সাথে আপোষ না করার নির্দেশ। ঈদে বাড়ি ফেরা ও কোরবানির পশু পরিবহনের চ্যালেঞ্জ মোকাবেলায় নানামুখী পরিকল্পনা সরকারে। যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধে থাকবে বিশেষ নজরদারি, যোগাযোগ মন্ত্রী। রাজধানীতে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু। সুবিধা পাবেন 28 লাখ মানুষ। সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, বাণিজ্যমন্ত্রী। মুসলমান নির্যাতন বন্ধে ভারত সরকারকে অনুরোধ জানাবে বাংলাদেশ। সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে জমি দেওয়ার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। পর্যবেক্ষণ করছে ঢাকা। হাওড়ে যুব সড়ক নির্মাণের তাগিদ স্থানীয়দের। সুনামগঞ্জে কর্মকর্তাদের বিরুদ্ধে সময় মতো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ জনপ্রতিনিধিদের। এবং হাম ও উপসর্গে 4 শতাধিক শিশুর মৃত্যুতে আতঙ্কিত অভিভাবকরা। টিকার ধারাবাহিকতা না থাকায় এই পরিস্থিতি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।